চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেকটা একই ধরনের অবস্থান যুক্তরাষ্ট্র এবং ভারতের। যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক বলছেন, চীনের সাথে খুব বেশি মাখামাখি ওয়াশিংটনকে ভুল বার্তা দিতে পারে। আর ভারতীয় বিশ্লেষকের মতে, সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। তবে ওয়াশিংটন, দিল্লি আর বেইজিংয়ের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক কিভাবে রাখবে বাংলাদেশ, সেটাই বড় চ্যালেঞ্জ। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। প্রধানমন্ত্রীর চীন সফরে দেশটির সঙ্গে সম্পর্কের ধরন উন্নীত হয়েছে ভবিষ্যতের অংশীদারিত্ব পর্যায়ে, যা চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা। সে সফরে সম্পর্ক আরও জোরদার করতে স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। মালয়েশিয়ার পরই প্রধানমন্ত্রী চীনে যাওয়ার বিষয়টি ছিল অত্যন্ত স্বাভাবিক, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা, যদিও এই নিয়ে ঘরে বাইরে আলোচনা কম হয়নি। আপনারা জানি যে বাংলাদেশের এখন যেরকম ইকোনমিক কন্ডিশনটা, সেটাকে স্টেবিলাইজ করা হবে প্রাইম মিনিস্টার তারেক রহমানের ফার্স্ট প্রায়োরিটি। তো উনি যা যা সাপোর্ট পেতে পারেন, ওনাদের সঙ্গে যাদের কন্টিনিউড এনগেজমেন্ট আছে, যাদের সঙ্গে স্ট্রং পার্টনারশিপ আছে, তাদের সঙ্গে তো তারা কাজ করবে। তো চায়না অফকোর্স ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আই উড সে, নেইবার ফর বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চায়না সফর আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। বিগত দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অনেক পরিবর্তন এসেছিল, তবে একটি জায়গায় কোনো পরিবর্তন হয়নি, সেটি হলো চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা। সব সরকার এই বিষয়টি একইভাবে দেখেছে, এমনকি অর্থনৈতিক এবং নিরাপত্তা সহায়তা জোরদার হয়েছে। সুতরাং তার সফর আমার কাছে একেবারেই স্বাভাবিক মনে হয়েছে। বাংলাদেশের জন্য চীনের সঙ্গে সম্পর্কের বাস্তবতার কথা তুলে ধরে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, তবে বেইজিং এর সঙ্গে অযাচিত উষ্ণতা ভুল বার্তা দিতে পারে। এটা সত্য যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর চায়না যাওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ওয়াশিংটনে খুব ভালো বার্তা দেয়নি। সফরটি যেন তেন সফর ছিল না। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সামরিক, প্রতিরক্ষা ও বাণিজ্যিক যোগাযোগের বিষয়ে আলোচনা হয়েছে। খুব স্বাভাবিকভাবে ওয়াশিংটন এগুলো ততটা চমৎকারভাবে নিবে না। আমাদের যেটা কনসার্ন, সেটা মানে খুলে বলাই ভালো, যে আমরা আশা করছি, কারণ দেখুন, একটা বিএনপির সাথে তো একটা হিস্ট্রির একটা ব্যাপার আছে। 2001-2006 যখন আমাদের মানে আমরা জানতাম যে অনেক এক্সটার্নাল পাওয়াররা চেষ্টা করেছে ইন্ডিয়ার ইন্টারেস্ট মানে ব্যাঘাত করতে, ফ্রম বাংলাদেশি সয়েল অল থ্রু বাংলাদেশ। তো আমাদের একটাই সেটা মনে মনে সবসময় একটাই ক্রাইটেরিয়া, যে বাংলাদেশ যাতে কখনো কোনো এক্সটার্নাল পাওয়ারকে সেই জায়গাটার আওয়ার না করে দেয়। ইনফ্যাক্ট আই উড সে তারেক রহমান কিন্তু এটাও উনি বলেছেন, যে বাংলাদেশ কখনোই নিজের থেকে কখনো কিছু ইন্ডিয়ার প্রতি কিছু এগেনস্ট কোনো অ্যাক্টিভিটি করবে না, আর কোনো এক্সটার্নাল কাউকে করতে। এটা তো একটা অসম্ভব স্ট্রং পজিশন, এন্ড আই উড সে আ ভেরি পজিটিভ মানে স্টেটমেন্ট টুয়ার্ডস ইন্ডিয়া। সো সেই হিসাবে মানে সেই কনসার্নটা যদি আমার মনে হয় না চায়না ভিজিট বা চায়নায় যা যা আমরা পার্টনারশিপ দেখছি, ধরুন মানে নানা এমওইউ সই হয়েছে, সেটা নিয়ে ওরকম কিছু চিন্তার জায়গায় কিছু ওরকম দেখছি না। ভারসাম্যপূর্ণ কূটনীতির এই কৌশল ও আন্তর্জাতিকভাবে স্বচ্ছ এবং সুষ্ঠু স্বীকৃতি পাওয়া বিগত নির্বাচন ঢাকার সামনে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ভূমিকা রাখার সুযোগ তৈরি করে দিয়েছে। তবে আটলান্টিক কাউন্সিলের রেসিডেন্ট ফেলো মাইকেল কোগেলম্যানের মতে, এই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে তারেক রহমানের সরকার, তা নির্ভর করছে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলার উপরই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে দেশের সংকটগুলো মোকাবেলা করতে হবে। আর বিএনপি ঐতিহাসিকভাবে সংস্থাগুলোর উপর বিশেষ জোর দেয়, যেমন সার্ক। গত এক বছরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ জোরালো হয়েছে। আমার বিশ্বাস ভারতের সঙ্গেও এটি থাকবে। নেপাল, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ চুক্তি রয়েছে। প্রধানমন্ত্রী অবশ্যই এটি অব্যাহত রাখতে চাইবেন। সুতরাং বাংলাদেশের ভেতরে সংকট মোকাবেলা এবং পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এর মাধ্যমে কিভাবে তিনি নিজের গুরুত্ব তুলে ধরবেন, এই বিষয়ে মন্তব্য করতে আরও একটু সময় দরকার। তার মতে আঞ্চলিক বিষয়গুলোতে চমৎকার ভূমিকা রাখার সম্ভাবনা যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীর রয়েছে, তেমনিভাবে সে তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রীও। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। বাংলাদেশি পোশাক কারখানায় একের পর এক বিনিয়োগ করছে চীনা ব্যবসায়ীরা। রপ্তানিমুখী গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমএ বলছে, বন্ধ অথবা বন্ধ হওয়ার পথে এমন কারখানাতেই চীনারা বিনিয়োগ করছে। এতে কিছুটা হলেও কর্মসংস্থান সুরক্ষিত থাকছে, যদিও চীনা বিনিয়োগ নিয়ে ভিন্ন মত খোদ দেশীয় উদ্যোক্তাদের। জাহিদুল ইসলামের প্রতিবেদন।
কয়েক বছর আগেও দেশে পোশাক কারখানা ছিল প্রায় 5,000, এখন নেমেছে অর্ধেকে। গেল 3.5 বছরে বন্ধ হয়েছে প্রায় 350 কারখানা। বন্ধ রয়েছে অথবা বন্ধ হওয়ার পথে এমন কারখানাতে বিনিয়োগ করে মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগিয়ে শুল্কমুক্ত সুবিধায় পোশাক রপ্তানি করছে চীনা ব্যবসায়ীরা। অর্ডার কিন্তু তারা নিয়ে আসছে বাইরের কাছ থেকে, ওয়ার্কিং ক্যাপিটাল তারা নিয়ে আসছে এবং তারা ওয়ার্কারদের বেতন সমস্ত টাকাটা তারা বাইরের থেকে জোগাড় করছে। এখানে আমরা প্রযুক্তি ট্রান্সফার হচ্ছে, আমরা তাদের কাছ থেকে শিখতেছি। চীনের বিনিয়োগে সচল থাকলেও দেশি মালিকদের কারখানা কেন বন্ধ হচ্ছে খতিয়ে দেখার আহ্বান গার্মেন্টস খাতের উদ্যোক্তাদের। 60,000 কোটি টাকার একটা পলিসি সাপোর্ট দিয়েছে, তারপর BRPD 7-এ যে আমাদের রিশিডিউলিং এর ব্যবস্থাটা করেছে, এই রকমের সাপোর্টগুলো যদি আরো আগে থেকে আসতো তাহলে কিন্তু আমার বিশ্বাস যে এই ফ্যাক্টরি বন্ধ হওয়ার যে একটা ট্রেন্ড, এটা কিন্তু কিছুটা হলেও কম হতো। এই শ্রমিকদের চাকরি আস্তে আস্তে হারাইতে হচ্ছে। ওদের টেকনোলজি ইউজ করছে, আমাদের ব্যাকলিঙ্কেজ ফ্যাক্টরিগুলো আর নাই। ওদের প্রত্যেকটা জিনিস ওদের থেকে আনতে হয়, শুধু চাইনিজদের অর্ডারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। বিশ্বতে আর যত মার্কেট আছে আপনি আস্তে আস্তে সংকুচিত হয়ে আপনি ডিপেন্ডেন্ট একটা সেক্টরে দাঁড়িয়ে গেলেন। চীনারা নিজ দেশ থেকে ক্রয়াদেশ অনুযায়ী বিনা শুল্কে কাঁচামাল এনে FOC ভিত্তিতে পোশাক সেলাই করে মজুরি পরিশোধ এবং যৌথ বিনিয়োগ ও ভাড়ায় কারখানাগুলো চালাচ্ছেন। তারাও বলছেন বাংলাদেশে ব্যবসা করা কঠিন। বাংলাদেশে ব্যবসা করে আমি আনন্দিত, তবে এখানে হয়রানিও আছে। অনেক প্রতিষ্ঠানের অনুমোদন লাগে, বিভিন্ন কাজের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হয়। বন্দরে পণ্য ওঠানামায়ও সময় ক্ষেপণ করে। অর্থনীতিবিদরা বলছেন বিদেশি বিনিয়োগ ভালো, তবে সরকারি সুবিধা দিয়ে হলেও দেশি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। কোনো কারখানা আছে যাদের হয়তো তাদের নিজেদের কারণে হচ্ছে বা তারা অর্ডার পাচ্ছেন না, এইটা একটা কারণ হতে পারে। ইনফ্রাস্ট্রাকচারের সাপ্লাই সরকার দিতে পারে, তাহলে কারখানাগুলোকে আলাদা করে দেওয়ার মতন সুযোগ কিন্তু বেইল আউটের সরকারের খুব বেশি নাই। গার্মেন্টস খাতের উদ্যোক্তারা বলছেন FOC ভাড়া বা যৌথ নয়, তারা চান দেশে নেই এমন খাতে আসুক বিদেশি স্থায়ী বিনিয়োগ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। মামলার মধ্যস্থতা কার্যক্রম সারা দেশে মামলার জট কমিয়ে আনতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। 10 জেলায় মামলাপূর্বক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনীতে এ কথা বলেন তিনি। এই কার্যক্রমে সবাইকে সহযোগিতার আহ্বান জানান আইনমন্ত্রী। 30 জেলাতে আমাদের কর্মসূচি চালু হয়েছে ইনস্টিটিউশন, আমরা পর্যায়ক্রমিকভাবে সবগুলো জেলাতে অন্তর্ভুক্ত করব। যেগুলোতে এখনো মিডিয়েশন এইভাবে ফর্মালি ইনস্টিটিউশনালাইজ করা হয়নি, সেই জেলাগুলোর জেলা জজ সহ অন্য যারা আছেন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু অলরেডি এই প্রক্রিয়ার সাথে আমরা অলিখিতভাবে বলতে চাচ্ছি, এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারাও মিডিয়েশন প্রক্রিয়াকে এনকারেজ করেন। আইনের মতো চলবে, কিন্তু একজন মানুষের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেই অধিকারটাকে আমরা নিশ্চিত করতে চাই। কোনো মানুষ যাতে আইনজীবী ছাড়া বছরের পর বছর কারাগারে না ভোগেন, মামলা মোকদ্দমা নিয়ে বছরের পর বছর জমি জমার মামলা নিয়ে না ভোগেন। আপনার ভূমিদস্যুরা গরিব মানুষের জমি দখল করে নিলেন, বড় লয়ার দিলেন, সেই জায়গাটাও আমরা চেষ্টা করছি গরিব মানুষের পাশে কিভাবে দাঁড়িয়ে এদেরকে লিগ্যাল এইড দেওয়া যায়, সেই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আপনাদের অনুরোধ থাকবে এই কর্মসূচিকে আপনারা একটু আপনাদের পেশাগত জাকাত হিসাবে দেখবেন, যাতে এটা প্রচার পায়। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনার 1 বছর পূর্ণ হলেও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি তদন্ত রিপোর্ট। অন্যদিকে তাসনিয়া তানভীরদের হারিয়ে স্বজনদের জীবনে এখন কেবলই শূন্যতা, আর বেঁচে যাওয়া নাভিদ, আরমান আর রূপাদের জীবনে পোড়া ভবনের মতোই ধূসর। ঘটনার সুষ্ঠু বিচার ও দীর্ঘমেয়াদী চিকিৎসার নিশ্চয়তা না পেয়ে ক্ষোভে ক্ষতিপূরণ নেননি ভুক্তভোগী পরিবারগুলো। শাহনাজ শারমিনের প্রতিবেদন। কালচে হয়ে যাওয়া দেয়াল আর পুড়ে যাওয়া জানালার গ্রিল, 1 বছর আগের সেই ভয়াবহ মুহূর্তে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনটি। কিন্তু এই ভবনের চেয়েও বেশি পুড়েছে কিছু নিষ্পাপ শৈশব আর কৈশোর। ছোট নাভিদের সাইকেলটিতে এখন ধুলোর আস্তরণ। যে পাখিগুলোকে সে পরম যত্নে খাওয়াতো, আজ তাদের দিকে ফিরেও তাকায় না সে। স্কুলও পাল্টেছে।
সেই দিনের আতঙ্ক নাভিদকে এতটাই তাড়া করে যে পুরনো স্কুলে ফিরতে ভয় পাচ্ছিল সে। বাধ্য হয়ে বোন নায়রা সহ নাভিদকে অন্য স্কুলে ভর্তি করিয়েছেন অভিভাবকরা। নাভিদের প্রতি মুহূর্ত হচ্ছে স্ট্রাগল করতে হয়, সবকিছু ফেস করতে হয়। ইভেন তার স্কুলটাও চেঞ্জ করতে হয়েছে, কারণ তার সাথের বন্ধুগুলো সব মারা গিয়েছে। সে ওখানে গিয়েছে একবার দুইবার, কিন্তু ওই স্মৃতিগুলো তাকে তাড়া করে। তবে যারা বেঁচে ফিরেছে তাদের যেতে হচ্ছে ক্লান্তিকর দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্য দিয়ে, যা অত্যন্ত ব্যয়বহুল। অনেক প্রতিশ্রুতি থাকলেও 1 বছরে মেলেনি সুনির্দিষ্ট সমাধান। ক্ষোভ আর অভিমানে সরকারের দেওয়া নামমাত্র ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছেন নিহত ও আহতদের পরিবার। ও তো বাবা নেই, এখন সরকার থেকে তো কিছু করলো না আমাদের জন্য। মানে লং টাইম যে চিকিৎসাটা দরকার, ওর চিকিৎসাটা যেন প্রপার ভাবে হয়। সরকার বলেছে যে আহতদের জন্য 5 লাখ আর নিহতদের জন্য হচ্ছে 20 লাখ এককালীন, যেটা 4 জন শুধু বলেছে যে হ্যাঁ আমরা নিব, আর আমরা বাকি সব না বলেছি। এই চিকিৎসা কতটা দীর্ঘ ব্যয়বহুল ধারণা দিলেন একজন চিকিৎসক। যদি আমরা ফলো আপের বিষয়টা থাকে, ফলো আপ ট্রিটমেন্টের বিষয়টা থাকে, সেটা প্রায় 2 বছর মিনিমাম চালাতে হয়। কারোর জন্য এটা আরো দীর্ঘমেয়াদী হয়। দুর্ঘটনার পরও যে শিক্ষার্থীরা স্কুল পরিবর্তন করেনি, এক বুক হাহাকার নিয়ে ফিরতে হয়েছে তাদের চেনা আঙ্গিনায়। যেমন তাসিন, যার পাশে নেই প্রিয় বোন তাসনিয়া। অলমোস্ট বন্ধুর চেয়েও বেশি ছিল বলতে গেলে। মানে প্রত্যেকদিন রাত্রে আমাদের হোমওয়ার্ক শেষ করে, পড়ালেখা শেষ করে লুডো খেলতাম, নাহলে উনো খেলতাম। আসলে এখন আর ওইগুলা কারোর সাথে, আমার সাথে আর কেউই খেলবে না। নিহত তানভীরের বাবা প্রতিদিন স্কুলে আসেন তার ছোট ছেলেকে নিতে। হারিয়েছেন সন্তান, কিন্তু মেলেনি বিচার। জনস্বার্থে যে রিট হয়েছে, জয়নাল আবেদিন স্যার রিট করেছে, এই রিটের বাস্তবায়নটা আমরা চেয়েছি। তদন্ত রিপোর্টের 2টা আসছে, আসলে সবগুলো প্রকাশ হয়নি। ট্র্যাজেডির 1 বছর পেরোলেও মেলেনি তদন্ত কমিটির কোনো রিপোর্ট। এই গাফিলতির বিষয়ে তদন্ত কমিটির প্রধানের সাথে 71 যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। রিপোর্ট জমা দেওয়া হয়ে গেছে বেশ আগে, এটা অনেকদিন হয়ে গেছে, মনে নাই এগুলো সব কিছু। এখন এর জন্য একটা সন্তোষজনক পর্যায়ে যেন সরকার তাদের ক্ষতিপূরণ দেয়, এই ব্যাপারে তাদের যে আগ্রহ, এটা নিয়ে আমরা মাইলস্টোন কর্তৃপক্ষ যোগাযোগ করে যাচ্ছি এবং আনুষ্ঠানিকভাবে পত্র বিনিময় চলমান আছে। প্রশ্ন একটাই, আর কতদিন ধুলো জমে থাকবে নাভিদের সাইকেলে? পোড়া ভবন পোড়াবে সন্তানহারা বাবা মায়েদের। স্কুল ব্যাগে খাতা বই আর টিফিন বক্সের সাথে যে স্বপ্নেরা এই ক্যাম্পাসে আসতো, এক নিমেষের আগুনে তা থেমে গেল। তদন্ত কমিটি গঠিত হয়েছিল বরাবরের মতোই, কিন্তু নথিপত্রের আড়ালেই তা রয়ে গেল। ঘোষিত অনুদান প্রত্যাখ্যান করেছে পরিবারগুলো। এখন তারা শিশুদের দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা আর ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে সরকারের কাছে। শাহনাজ শারমিন, 71, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা। দর্শক, মাইলস্টোন দুর্ঘটনা নিহত শিক্ষার্থী এবং শিক্ষকদের স্মরণে এবং শিক্ষার্থী সহ আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের স্মরণ সভার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সেই অনুষ্ঠানে এরই মধ্যে বক্তব্য রাখছেন নিহত পরিবারের স্বজনেরা। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সেই নিবেদিত প্রাণের সর্বোচ্চটা সে দিয়ে গেছে জাতির জন্য। আজকে এই যেই সময় আমরা কথা বলতেছি, ঠিক এই সময়টাতে তারা কিন্তু গত 1 বছর আগে জীবিত ছিল প্রত্যেকটা মানুষ, কিন্তু তারাও জানতো না যে আজ মানে তার 2 ঘন্টা পরেই তাদের জীবনটা প্রদীপ নিভে যাবে। তো সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি, তো এই অবস্থাটা আমাদের জন্য একটা ভয়াবহ দিনের স্মৃতিচারণ করাচ্ছে। সেই দিন আমি এই বার্ন ইউনিটে এসেছিলাম বিকাল 3টার সময়। আসার পরে যেই সিনারিওটা আমি বার্ন ইউনিটে দেখেছি, জরুরি বিভাগ থেকে শুরু করে এসডিইউ, আইসিইউ পর্যন্ত, বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে এরকম আগুনে পোড়ার কোনো মানে ঘটনা ঘটে নাই। আর এত কোমলমতি বাচ্চারা, মানে ওই সময়টা যারা দেখেছে তারাই কেবল উপলব্ধি করতে পারবে যে ওই সময়ে এই বার্ন ইউনিটের অবস্থাটা কি ছিল। আমি দেখেছি সেই সব ডাক্তারদের যারা ধরেন দিনের ডিউটিটা দুপুরে শেষ করে অলরেডি বাসায় চলে গেছে, কিন্তু তারা অর্ধেক রাস্তা থেকে আবার ফিরে এসেছে। বেশ কিছু ডাক্তারের সাথে আমার
কথা হয়েছে, তাদের যে অক্লান্ত পরিশ্রম, আমি হয়তো এখানে 8 ঘন্টার মতো ছিলাম, কারণ আমার ওয়াইফ মাহিরিন চৌধুরী 8:15টার সময় সে মারা যায়। কিন্তু পরবর্তীতেও যা খোঁজখবর পেয়েছি তাতে দেখেছি যে এই ডাক্তার যারা বার্ন ইনস্টিটিউটে ছিল তারা সর্বোচ্চটা দিয়ে সীমিত সংখ্যক লজিস্টিক্সের মাধ্যমে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি তাদের আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই। ভিন্ন প্রসঙ্গে যাব এবার। পাহাড়ি ঢল আর টানা অতিবৃষ্টিতে নেত্রকোনার কলমাকান্দায় দেখা দিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। নদীর তীব্র স্রোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস এবং শ্রেণীকক্ষ নদীগর্ভে বিলীন হয়েছে। ভেঙে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, ভেসে গেছে মাছের পুকুর ও আমনের বীজতলা। তবে সুনামগঞ্জ, সিলেট, শেরপুরে নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদী সহ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 24-48 ঘন্টায় সুরমা, কুশিয়ারা নদী সমূহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে অথবা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন মির্জা হৃদয় সাগর। সাগর, বন্যা পরিস্থিতির খবর জানাবেন এবং একই সাথে জেলা প্রশাসনের বন্যা কবলিত মানুষদের জন্য কি ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন? তানিয়া, শুরুতেই যদি বলি একটি স্বস্তির খবর, কিছুক্ষণ আগে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটি জানিয়েছে যে নেত্রকোনা উদ্যারকালী নদীর পানি 12 ঘন্টা আগে 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু এখন 4 সেন্টিমিটার কমে 15 সেন্টিমিটারে উদ্যারকালী নদীর পানি আছে। মানে বিপদসীমা 15 সেন্টিমিটার হলেও এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন যেটি আমাদের বলেছে যে যেহেতু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি এই জন্য কোনো ত্রাণ সহযোগিতা শুরু হয়নি, তবে প্রশাসন সকল ধরনের কার্যক্রমের জন্য প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে দুর্গাপুর এবং কলমাকান্দায় একটি পাহাড়ি ঢল প্রবেশ করেছে গতকাল। যেহেতু মেঘালয়ে গত পরশুদিন এবং গতকালে ভারী বৃষ্টিপাত হয়েছে, মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হলেই নেত্রকোনায় পাহাড়ি ঢল নামে এবং পাহাড়ি ঢলে প্রবল স্রোতে এই পানি উদ্যারকালী নদীতে এসে নামে। দেখা যায় যে এই পাহাড়ি ঢলের ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি দেখা দেয়। রাস্তাঘাটে ভাঙা বা দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কালকেই জানাচ্ছিলাম এবং সকালেও জানাচ্ছিলাম যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকটি মসজিদে ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কলমাকান্দা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি আমাদের জানিয়েছে যে পাহাড়ি ঢলের পানি ইতিমধ্যে নেমে গেছে, কত চিহ্ন দেখা যাচ্ছে, কত চিহ্নগুলো দেখে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে। ক্ষয়ক্ষতি অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং সহযোগিতার আশ্বাস করা হবে। যাদের বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে প্রশাসনের সহযোগিতার আশ্বাস জানানো হয়েছে। ইতিমধ্যে প্রশাসন সার্বিকভাবে কাজ করছে। তো নেত্রকোনা এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তানিয়া, ধন্যবাদ মির্জা সাগর হৃদয়। আমরা নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে নেত্রকোনার এই বন্যার খবরাখবর জানাবার জন্য। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের সৃষ্ট সাম্প্রতিক বন্যায় 10 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। এই দুর্যোগে প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, কৃষি এবং সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় অন্তত 58 জনের প্রাণহানি ঘটেছে এবং আরও অনেকে আহত হয়েছেন। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন 10 লাখেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। শুধু চট্টগ্রামের 3 উপজেলাতেই প্রায় 20,000 নলকূপ ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র বিশুদ্ধ পানি সংকট দেখা দেয়।
পাহাড়ি ঢলের তোড়ে ও বন্যায় বহু এলাকার রাস্তাঘাট ও মহাসড়ক ধসে তলিয়ে যায়। 3 দিনের অতিবৃষ্টিতে তলিয়ে যায় বিস্তীর্ণ ফসলি জমি, বীজতলা এবং মাছের ঘের বা পুকুর। এতে স্থানীয় কৃষি এবং প্রাণী সম্পদ খাতে বড় ধরনের আর্থিক লোকসান হয়েছে। পার্বত্য জেলাগুলোতে পাহাড়ি ঢল ও বন্যার কারণে পর্যটন খাতেও বড় ধস নামে। পদ্মার তীব্র স্রোতে নির্মাণের 1.5 মাসে ভেঙে গেল মুন্সিগঞ্জের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধের 50 মিটার অংশ। এতে বিপাকে এলাকার মানুষ, আতঙ্কে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন। যাদের কোথাও যাবার জায়গা নেই তাদের রাত কাটছে নির্ঘুম। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে বাঁধ ভেঙে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর গতিপথ বদলই এই ভাঙনের কারণ। জসিমউদ্দিন দেওয়ানের তথ্যছবিতে বিস্তারিত। গেল রবিবার বিকেলে পদ্মার তীব্র স্রোতে ধস নামে লৌহজংয়ের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধে। মুহূর্তেই ভেঙে যায় 50 মিটার অংশ। তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হয় ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি। এরপর থেকে ভাঙন আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। আমরা খুব আতঙ্কে ছিলাম, আমরা সবাই মনে করেন ঘরের ভিতরে ছিলাম, হঠাৎ করে ভাঙা শুরু হয়েছে। নদী ভেঙে যেতেছে, এই হইতেছে, আমরা তো ঘুমাইতে নেই, ঘর আসলে একটা ভাঙে হয়ে গেছে। এই যে সরকারি বাঁধ দিল, রাতের অন্ধকারে বিলীন হয়ে গেল, সরকারের কোটি কোটি টাকা নষ্ট হইল। সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন যেন এই বাঁধটা যেন স্থায়ী হয়। এলাকার মানুষ জানান, লৌহজং থেকে টঙ্গিবাড়ি পর্যন্ত এলাকা রক্ষায় 2021 সালে 9.10 কিলোমিটার বাঁধ নির্মাণের একটি মেগা প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু নির্মাণের মাত্র 1.5 মাসের মাথায় বাঁধটিতে ভাঙন শুরু হয়েছে। আর ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে লৌহজংয়ের অর্ধেকেরও বেশি এলাকা। তাদের অভিযোগ, ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এই ভাঙন। বর্ষা যখন আরো বেশি দিন যাবে তখন তো এই বাঁধ তো টিকে রাখা সম্ভব হবে না। 3 ভাগের 2 ভাগে কিন্তু পদ্মা নদীতে বিলীন হওয়া, তাও 3 ভাগের 1 ভাগ যা আছে সেটাও যদি এখন বিলীন হয়ে যায় তাহলে আর গাউদিয়া ইউনিয়নের যে গাউদিয়া গ্রামটা এটাই আর থাকবে না। তবে অভিযোগ মানতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, হঠাৎ নদীর স্রোতের গতিপথ বদলে যাওয়াতেই এই বিপত্তি। সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। ঠিকাদার প্রতিষ্ঠান যে একটা ব্লক বা একটা বস্তা কম দিবে, কম ফেলবে, এটা সুযোগ নেই। তো যেহেতু বন্যাকালীন সময় পানি বাড়তেছে দ্রুত, ভাঙন যেন আরো বৃদ্ধি না পায় এই কারণে সাময়িকভাবে এটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আবার আগের মতো কাজ করে দেওয়া হবে। ভাঙন কবলিতরা বলছেন, এখনই স্থায়ী কোনো ব্যবস্থা না নিলে গাউদিয়া ইউনিয়নের হাজারো বসতভিটা, স্কুল, মসজিদ আর বাজার নদীতে বিলীন হয়ে যাবে। মনিরা কাজুরি, 71। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে মারধরের ঘটনায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় রেল লাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। তারা জানায়, পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিটি টিকিট না কাটা যাত্রীদের কাছ থেকে সরকারি রসিদ ছাড়াই টাকা নিয়ে ছেড়ে দিচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকানের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি মারধর করেন সুজন নামের এক টিটি। এছাড়া তাকে গন্তব্যের আগের স্টেশনেই নামিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা জানায়, সুজনকে হাজির করে আইনি ব্যবস্থা নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। সিলেটে অবৈধভাবে গড়ে ওঠা 14টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সিলগালা করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি পেয়ে এরই মধ্যে 4টি হাসপাতালে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে একটি সিলগালা করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের সব কাগজপত্র থাকা সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স মিলছে না। তারেক রহমান সানির তোলা ছবিতে সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন। সিলেট নগরীর প্রাণকেন্দ্র থেকে শুরু করে শহরতলির চারদিকে তাকালেই দেখা মেলে চকচকে ঝকঝকে সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারের। কিন্তু এসব সেবামূলক প্রতিষ্ঠানের ভেতরে লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায়। সরকারি নিয়মনীতি না মেনে বছরের পর বছর ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই 14টি হাসপাতাল অবাধে তাদের চিকিৎসা সেবা চালিয়ে আসছে।
অবশেষে এসব হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সিলেট জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। আর এরই মধ্যে অভিযানও শুরু হয়েছে। এই 14টি হাসপাতালের বেশ কিছুদিন যাবৎ তাদের যে লাইসেন্স নবায়ন যেটা করার কথা সেটা তারা করা হয়নি। বিভিন্ন কারণ আছে, অনেকে হয়তো আবেদন করেছেন কিন্তু নবায়ন হয়নি, তো বিভিন্ন কারণে এটা নবায়ন হয়নি। আর যেহেতু নবায়ন হয়নি তো ধরে নিতে হবে আমাদের এদের কার্যক্রমটা অবৈধ। তবে হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ বলছে বিভিন্ন কাগজপত্রের সংকট থাকায় তারা ঠিক সময়ে নবায়নের আবেদন করতে পারেনি। বর্তমানে তাদের আবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। আমি নার্কোটিক সার্টিফিকেট আমি গত মাসে পাইছি। গত মাসে পাওয়ার সাথে সাথে আমি আবেদন করছি 22-23 আবেদন করার পরে এই সার্টিফিকেট আওয়ার পরে আমার 24-25 পর্যন্ত আমার ব্যাংক চালান জমা দেওয়া। আমরা তো কাগজপত্র জমা দিই, আমরা জানি যে স্বাস্থ্য ভিজিটে আসলে পরে পর্যায়ক্রমে রিনিউয়েশন হয় আর কি, একটা পরে একটা করে। আমরা এর মধ্যে আর যোগাযোগ করি নাই। এ বিষয়ে সিলেট জেলা প্রশাসন বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি পাওয়ার পরপরই নগরীর 4টি হাসপাতালে অভিযান চালিয়ে বড় ধরনের জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সেফওয়ে হাসপাতাল সিলগালা করা হয়েছে। ডায়াগনস্টিক সেন্টারে আমরা গতকালকে দুটোতে অভিযান করেছি, আজকে দুটোতে অভিযান করেছি। একটা ইতিমধ্যে সিলগালা হয়েছে এবং যাদের আবেদন পেন্ডিং আছে তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। নির্ধারিত সময়ের মধ্যে তারা যদি লাইসেন্স নবায়ন না করে তাহলে পর্যায়ক্রমে সবগুলোই আপনার সিলগালা করে দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একে একে সবকটি অবৈধ হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালানো হবে। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।